মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বলা হচ্ছে এই যুদ্ধে নাকি কেউই জিতবে না। তো চলুন এই জটিল ব্যাপারটা একটু সহজ করে বোঝার চেষ্টা করা যাক। একজন ভূ-রাজনৈতিক বিশ্লেষক ঠিক এই কথাই বলেছেন। এই যুদ্ধে ইরান হারবে না আর আমেরিকা জিতবে না। মানে কি অদ্ভুত একটা কথা, তাই না? একটা যুদ্ধ হবে অথচ কেউ জিতবেও না, হারবেও না। এটা কিভাবে সম্ভব? আসলে এই কথাটা বুঝতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে। মানে শুধু খবরের শিরোনাম দেখলে চলবে না, এর পেছনের স্তরগুলো এক এক করে খুলে দেখতে হবে। তো সবথেকে প্রথম প্রশ্ন, এই যুদ্ধটা আসলে কার, মানে কে শুরু করতে চাইছে? চলুন একটু খুঁজে দেখি এর মূলে কারা আছে। বিশ্লেষণ কিন্তু বলছে এই যুদ্ধটা আসলে ইসরায়েলের যুদ্ধ, আর এই যুদ্ধটা লড়ছে এবং এর পেছনে টাকা ঢালছে মার্কিন যুক্তরাষ্ট্র। মানে ব্যাপারটা সরাসরি আমেরিকা ইরানের সংঘাত নয়, বরং এর পেছনে ইসরায়েলের একটা বড় ভূমিকা আছে। আচ্ছা, এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। ২০১৫ সালে একটা পারমাণবিক চুক্তি হলো, কিন্তু ঠিক তার ৩ বছর পরেই ২০১৮ সালে শোনা যায় ইসরায়েলের চাপেই ট্রাম্প প্রশাসন সেই চুক্তি থেকে বেরিয়ে আসে। আর তার ফল কি হলো দেখুন, ২০২৪ থেকে ২০২৬-এর মধ্যে পরিস্থিতি এতটাই খারাপ হলো যে সরাসরি একটা সামরিক সংঘাতের দিকে গড়িয়ে গেল। মানে পুরো ঘটনার শুরু কিন্তু ওই চুক্তি থেকে বেরিয়ে আসাটা। ওকে, তাহলে এবার দেখা যাক দুই পক্ষের শক্তি আর দুর্বলতাগুলো কি কি। একদিকে আছে সহনশীলতা, আরেকদিকে আছে ক্ষমতা। এই দুয়ের লড়াইটা ঠিক কেমন, সেটাই এখন দেখব। এইখানেই কিন্তু যুদ্ধের আসল চিত্রটা লুকিয়ে আছে। ইরানের শক্তি কোথায়? তাদের জনগণ অনেক কঠিন পরিস্থিতি দেখে অভ্যস্ত। তাদের নিজেদের ড্রোন মিসাইল প্রযুক্তি আছে, আর পিছু হটার কোনো রাস্তাও নেই। অন্যদিকে আমেরিকা বা ইসরায়েলের দুর্বলতা কোথায়? বিশাল অর্থনৈতিক দেনা, দেশের ভেতরেই রাজনৈতিক বিভেদ, আর তাদের মিত্ররাও যেন যুদ্ধ করতে করতে ক্লান্ত। শুধু সংখ্যাটা দেখুন, $40 ট্রিলিয়ন। এটা হলো আমেরিকার জাতীয় ঋণ, ভাবা যায়? এত বড় একটা ঋণের বোঝা মাথায় নিয়ে লম্বা একটা যুদ্ধ চালিয়ে যাওয়া যে কী পরিমাণ কঠিন তা সহজেই বোঝা যাচ্ছে। এটাই কিন্তু তাদের অন্যতম বড় একটা দুর্বল জায়গা। আর অন্যদিকে ইরান, প্রায় ৪০ বছর ধরে তারা বিভিন্ন নিষেধাজ্ঞার আর সংঘাতের মধ্যে দিয়ে যাচ্ছে। এর ফলে কি হয়েছে? তাদের সমাজটা অনেক বেশি সহনশীল হয়ে উঠেছে। ইসরায়েলের চেয়ে তাদের জনসংখ্যা ১০ গুণ বেশি, আয়তন ৭০ গুণ বড়। আর সবচেয়ে বড় কথা, লড়াইটা হবে তাদের নিজেদের মাটিতে। তাদের কাছে পালানোর কোনো পথ নেই। বিশেষজ্ঞরা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। তারা বলছেন, আপনি আকাশ থেকে বোমা ফেলে ভূখণ্ড হয়তো সমান করে দিতে পারেন, কিন্তু শুধু বিমান হামলা করে একটা দেশের সরকার ফেলে দেয়া যায় না। আর মাটিতে নেমে যুদ্ধ করার মতো কঠিন সিদ্ধান্ত আমেরিকা নেবে, এমন সম্ভাবনাও কিন্তু খুব কম। আচ্ছা, এই যুদ্ধটাকে শুধু ইরান আমেরিকা বা ইসরায়েলের মধ্যে দেখলে কিন্তু ভুল হবে। ব্যাপারটা আসলে একটা গ্লোবাল চেকবোর্ডের মতো, একটা বৈশ্বিক দাবার ছক, যেখানে আরও বড় বড় শক্তিগুলো তাদের নিজেদের চাল দিচ্ছে। কিছু বিশ্লেষণ বলছে আমেরিকার একটা বড় কৌশল আছে চীনের বিরুদ্ধে। তারা কি করতে চাইছে? ভেনেজুয়েলার তেল সুরক্ষিত করা, যাতে চীন সস্তায় তেল না পায়। ভারতকে ব্রিক্স থেকে বের করে আনা। আর সবশেষে ইরানের তেল নিয়ন্ত্রণ করা। কারণটা খুব পরিষ্কার, চীনের জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া, যাতে ভবিষ্যতে কোনো সংঘাত হলে চীন দুর্বল হয়ে পড়ে। এবার আসি রাশিয়ার কথায়। তাদের উদ্দেশ্যটা কি? তারা চাইছে আমেরিকা যেন এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে লম্বা সময়ের জন্য আটকে থাকুক। কেন? কারণটা হলো ইউক্রেন। আমেরিকা এখানে ব্যস্ত থাকলে ইউক্রেন থেকে তাদের মনোযোগ সরে যাবে। এমনকি শোনা যায় রাশিয়া নাকি ইরানকে গোপনে গোয়েন্দা তথ্য দিয়েও সাহায্য করছে। আর চীন, তারা তো এই খেলার এক নীরব অংশীদার। তাদের তেলের একটা বড় অংশই আসে ইরান থেকে। তাই তারা ইরানকে প্রযুক্তিগতভাবে সাহায্য করছে, এমনকি তাদের স্যাটেলাইট সিস্টেম ব্যবহারের সুযোগও দিচ্ছে। চীন চায় না যে তাদের জ্বালানির একটা গুরুত্বপূর্ণ উৎসের নিয়ন্ত্রণ আমেরিকার হাতে চলে যাক। তাহলে প্রশ্নটা হলো, যদি এই যুদ্ধে কোনো বিজয়ী নাই থাকে, তাহলে শেষটা হবে কিভাবে? চলুন এবার সেই সম্ভাব্য সমাধানের পথটা একটু খুঁজে দেখি। সবচেয়ে সম্ভাব্য যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা হলো একটা ফেস সেভিং এক্সিট, মানে এমন একটা সমাধান বের করা যাতে আমেরিকা যুদ্ধ থেকে সরে আসতে পারে, কিন্তু তাদের সম্মানও বজায় থাকে, অর্থাৎ পরাজয় স্বীকার না করে প্রস্থান।
আর এই সম্মানজনক প্রস্থানের ব্যবস্থা কারা করতে পারে? বিশ্লেষকরা কিন্তু পরাশক্তিদের দিকে তাকাচ্ছেন না। তারা বলছেন এর চাবিকাঠি আছে এই অঞ্চলেরই কিছু দেশের হাতে, যেমন সৌদি আরব, কাতার আর সংযুক্ত আরব আমিরাত। এই দেশগুলোর হাতে কিন্তু বেশ কিছু শক্তিশালী তাস আছে। তারা তাদের দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করে দেওয়ার হুমকি দিতে পারে, মার্কিন বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে নাও দিতে পারে, এমনকি আমেরিকা থেকে তাদের বিশাল বিনিয়োগ সরিয়ে নেওয়ার ইঙ্গিতও দিতে পারে। এই চাপগুলো কিন্তু আমেরিকার জন্য অগ্রাহ্য করা কঠিন। এই পুরো পরিস্থিতিটা কিন্তু একটা বড় প্রশ্নের জন্ম দিচ্ছে। ভবিষ্যতের যুদ্ধগুলোর রূপ কি তাহলে বদলে যাচ্ছে, যেখানে জয় পরাজয় নির্ধারিত হবে যুদ্ধক্ষেত্রে নয়, বরং অর্থনৈতিক শক্তি আর কূটনীতির টেবিলে? এই প্রশ্নটা নিয়েই আমাদের ভাবতে হবে।